আসসালামু আলাইকুম। শুরু করছি। গল্পের নাম মন্দেওয়ানা। লেখিকা জেরিন আক্তার। পর্ব 3। শ্রাবণ রিমনের সাথে কথা বলে ফোনটা রেখে বিছানায় থেকে নামল। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে ড্রেস চেঞ্জ করে রেডি হয়ে বের হল। কাব্য ঘুমিয়েই আছে। ওকে কিছু না বলে শ্রাবণ ফ্ল্যাট থেকে বেরিয়ে বাহিরে থেকে লক করে চলে গেল। এর মাঝে আবার শ্রাবণের গাড়িও চলে আসে। শ্রাবণ গাড়িতে উঠে বসল এবং রিমনের বাড়ির লোকেশন ড্রাইভারকে দিয়ে দিল। শ্রাবণের গাড়ির ড্রাইভার নাম কামাল। সে শ্রাবণকে বলল, স্যার, একটা কথা ছিল। শ্রাবণ ফোনে কিছু একটা দেখতে দেখতে উত্তর দিল, বলো। স্যার, ম্যাম জিজ্ঞাসা করছিল আপনি কোথায় থাকেন। শ্রাবণ লুকিং গ্লাসে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, তুমি কি বলেছ? বলেছি আমি জানি না স্যার কোথায় থাকে গি। ভেরি গুড। স্যার কিছু মনে না করলে আরেকটা কথা জানাব। বলো। স্যার, আপনি কোথায় আছেন এই কথা বলার পরে ম্যাম স্যারকে বলছিল যে আপনাকে না জানিয়ে আপনার ফুফাতো বোনের সাথে আপনার বিয়ে ঠিক করে রাখবে গু। শ্রাবণ একটু জোরেই বলে উঠল, হোয়াট? কী সব বলছ? আম্মু এই কথা বলেছে? হুম স্যার। ভাবলাম কথাটা আপনাকে জানানো দরকার গু। শ্রাবণ কোনো কিছু না ভেবেই কঠিন গলায় বলে উঠল, গাড়ি ঘোরাও। বাড়িতে চলো। কামাল গাড়ি ঘুরিয়ে বাড়ির উদ্দেশ্যে চলে এল। আধ ঘণ্টা পরে চৌধুরী বাড়ির সামনে গাড়ি থামল। শ্রাবণ গাড়ি থেকে নেমে হনহন করে ভিতরে ঢুকে গেল। ড্রয়িং রুমে ছিল রিয়া। শ্রাবণ ওকে দেখে আরও রেগে গেল। শ্রাবণকে দেখে এই বাড়ির কাজের লোক ফিরোজা বেগম এগিয়ে এলেন। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, আন্টি আম্মু কোথায়? নিজের ঘরেই আছে গু। শ্রাবণ ধূপধাপ পা ফেলে সিঁড়ি বেয়ে উপরে চলে গেল। সাবিহা চৌধুরী রুমে তকির চৌধুরীর সাথে কথা বলছিলেন। শ্রাবণ রুমে ঢুকতেই সাবিহা চৌধুরী উঠে দাঁড়িয়ে বলে উঠলেন, শ্রাবণ ভালো আছো? শ্রাবণ কর্কশ গলায় বলল, ভালো থাকতে দিয়েছ কি? কি বলছ কিছুই তো বুঝতে পারছি না। আর চলে এসেছ তুমি? তোমরা যা শুরু করেছ আসতেই হলো। তকির চৌধুরী উঠে দাঁড়িয়ে বললেন, শ্রাবণ কি হয়েছে? রেগে আছো কেন? শ্রাবণ বাজখাই গলায় বলল, রেগে যাব না তো কি করব? তোমরা আমাকে না জানিয়ে রিয়ার সাথে বিয়ে ঠিক করার ইচ্ছে পোষণ করলে কিভাবে আমি এটাই বুঝতে পারছি না। সাবিহা চৌধুরী শুকনো ঢোক গিলে বললেন, ওর সাথে বিয়ে ঠিক করব তোমাকে বলল কে? কেন কি মনে করেছ আমি জানতে পারব না? না মানে শ্রাবণ। শ্রাবণ তপ্ত শ্বাস ছেড়ে বলল, আম্মু তুমি প্লিজ আমাকে এখন মিথ্যে বুঝিও না। আমি বাড়িতে নেই কয়টা দিন হয়েছে, এর মাঝে আমাকে না জানিয়ে এরকম একটা সিদ্ধান্ত নিলে কিভাবে? তোমরা জানো তো আমার ওকে পছন্দ নয়। তাহলে কেন এটা করতে চাইছ? তকির চৌধুরী বললেন, শ্রাবণ আমরা সিদ্ধান্ত নেইনি এখনো। শুধু ভেবেই রেখেছি গু। শ্রাবণ উত্তরে বলল, আমি না এলে তো মনে হয় তোমরা সিদ্ধান্তটাও নিয়ে নিতে গু। সাবিহা চৌধুরী নরম কণ্ঠে বললেন, তুমি যা চাও তাই হবে। এবার শান্ত হও। আর কাব্য কোথায়? তোমরা কি চলে এসেছ? শ্রাবণ কোনোটারই উত্তর দিল না। রাগে শুধু বড় বড় শ্বাস ছাড়ছে। তকির চৌধুরী সাবিহা চৌধুরীকে চুপ থাকতে বললেন। তকির চৌধুরী আগেই বলেছিলেন ছেলে এই রকম সিদ্ধান্তে কখনই মত দিবে না, বলতে শুনতেই চাইবে না। ও আগে থেকেই রিয়াকে পছন্দ করে না। আর বিয়ে তো দূরেই থাক। শ্রাবণ করা গলায় বলল, যদি এরপরে তোমরা এইরকম কিছু করো তাহলে এই বাড়িতেই আসব না। তখন ভুলে যাব আমি তোমাদের ছেলে ছিলাম গি। কথাটা শেষ করে হনহন করে চলে গেল। তকির চৌধুরী একটু রেগে গিয়েই সাবিহা চৌধুরীকে বললেন, হয়েছে এবার শান্তি। ছেলে কি বলে গেল শুনেছ? আমি পইপুই করে বলেছিলাম ছেলের মতের বিরুদ্ধে গিয়ে কিছু ভেব না। এবার থাকো গু। এদিকে শ্রাবণ সিঁড়ি বেয়ে নিচে নেমে এল। রিয়া হাসি হাসি মুখে শ্রাবণের পথ আটকিয়ে দাঁড়াল। শ্রাবণ চোখ বন্ধ করে তপ্ত শ্বাস ছেড়ে রিয়াকে পাশ কাটিয়ে চলে যেতে নিল। কিন্তু রিয়া যেতে দিল না। আবারও সামনে দাঁড়িয়ে বলল, ভাইয়া কোথায় যাচ্ছ? শ্রাবণ উত্তরে বলল, জাহান্নামে যাচ্ছি। যাবি? রিয়া মুচকি হেসে বলল, তোমার সাথে জাহান্নামে কেন, আকাশ পাতাল সব জায়গায় যেতে পারব। শ্রাবণ দাঁত চেপে বলল,
তোকে শেষবারের মতো বলে যাচ্ছি, এরকম ঢং আমার সামনে দেখাবি না। না হলে কি করতে পারি তা তোর অজানা নয়। শ্রাবণ কথাটা বলে রিয়াকে পাশ কাটিয়ে চলে যায়। রিয়া শ্রাবণের পিছু পিছু চলে আসে বাহিরে। শ্রাবণকে ধরার আগেই সে গাড়িতে উঠে চলে যায়। রিয়া পাশে ওয়ালে বাড়ি মেরে বলল, আমি তোমাকে ভালোবাসি, মানে আমার তোমাকেই লাগবে। তুমি রাগ করলেও আমি তোমার পিছু ছাড়ব না গি। এদিকে হিয়া রিনা বেগমের সাথে ড্রয়িং রুমে বসে আছে। বেলা তখন 11:30টার মতো। বলতে গেলে গল্প করছে। দুজনের মাঝে ভালো বন্ডিংও আছে, যেমন ফ্রেন্ডদের মধ্যে থাকে। রিমন একটু পরপর বাড়ির মেইন দরজায় উকি দিচ্ছে। হিয়া ওকে এমন করতে দেখে অনেকক্ষণ ধরে বলতে চাচ্ছে কিছু, কিন্তু বলতে পারছিল না। শেষে এসে বলেই দিল, ভাইয়া এমন উতলা হয়ে আছো কেন? কেউ আসবে নাকি? হুম। কে আসবে? আছে একজন। আমাকে বলা যাবে না নাকি? তোকে বলবো কেন, তুমি আমার কে হোস? হিয়া রেগে গিয়ে রিনা বেগমকে বলল, খালাম্মি, তোমার ছেলে দেখো কি বলে। ভালো কথা জিজ্ঞাসা করলেও অমন করে কি? রিনা বেগম ছেলেকে ধমক দিলেন, এই তুই ওর সাথে এমন করিস কেন? মেয়েটা এসেছে, কই দেখবি ওর জন্য কি করা যায়, না হয় ঈদের কিছু শপিংই করে দে। তা না করে ঘরে বসে বসে ঝগড়া করছিস। রিমন হিয়ার দিকে তাকিয়ে বলল, শপিংয়ে যাবি? হিয়া মুখে হাসি ফুটিয়ে বলল, হুম, যাব। রিমন হেসে বলল, ঠিক আছে, সন্ধ্যার পরে নিয়ে যাব। সত্যি? হুম। এর মিনিট 15 পরে শ্রাবণের গাড়িটা রিমনের বাড়িতে এসে থামে। রিমন শ্রাবণকে ভিতরে আনল। রিনা বেগম উঠে দাঁড়িয়ে শ্রাবণের সাথে কথা বললেন। হিয়া তো এই মুহূর্তে শ্রাবণকে দেখে শকড। গলা দিয়ে আওয়াজই বের হচ্ছে না। মনে মনে কি যে খুশি বলার বাহিরে। শ্রাবণ যখন ওর অনুপস্থিতি টের পেয়ে চলে এসেছে, এর মানে সত্যিকারেরই ভালোবাসে। হিয়ার খুশি খুশি লাগছে, তবে প্রকাশ করল না। শ্রাবণকে ওদের সাথে কথা বলতে দেখে মুচকি হেসে উঠল, যা শ্রাবণের চোখের আড়াল হল না। রিনা বেগম শ্রাবণকে মস্করা করে বললেন, হঠাৎ বড়লোক মানুষের আগমন? শ্রাবণ হেসে বলল, আন্টির যে কথা, আমার চেয়ে আপনারা কি কোনো অংশে কম? আর আমাকে কি পর মনে করেন? না বাবা, পর মনে করব কেন? তুমিও আমার ছেলের মতোই। বসো বসো। শ্রাবণ হিয়ার দিকে তাকিয়ে বাঁকা হেসে চোখে মারল। হিয়া যেন ধ্যান থেকে বের হল। সাথে সাথে রিমনের দিকে তাকাল। শ্রাবণ রিমনের মাকে হিয়াকে দেখিয়ে বলল, আন্টি, এই মেয়েকে? ও আমার বোনের মেয়ে ঘি। শ্রাবণ রিমনের সাথে টুকটাক কথা বলতে শুরু করল। রিনা বেগম বললেন, তাহলে তোমরা কথা বলো, আমি ভিতরে যাচ্ছি। রিনা বেগমের সাথে সাথে হিয়াও চলে যেতে নিল। রিমন ওকে ডেকে বলল, হিয়া, তুই থাক না, আমাদের সাথে কথা বল। হিয়া জোরপূর্বক একটু দূরেই দাঁড়িয়ে রইল। শ্রাবণ উঠে দাঁড়িয়ে হিয়ার দিকে এগিয়ে এল। হিয়া অন্যদিকে তাকিয়ে রইল। শ্রাবণ হিয়ার মুখপানে তাকিয়ে বাঁকা হেসে বলল, এত সাহস কোথায় থেকে পেলে বুজান? হিয়া আমতা আমতা করে বলল, কি কিসের সাহস? এই যে জামাইকে না জানিয়ে চলে এলে এখানে। আমি অনুমতি দিয়েছি কি? মানে? কি সব ফালতু কথা বলছেন? শ্রাবণ মুহূর্তেই কাট কাট গলায় বলে উঠল, তোমায় কৈফিয়ত দেওয়ার জন্য আসিনি, শুধু অ্যালার্ট করতে এসেছি। বিকেলের মধ্যে বাড়ি চলে যাবে, না হলে আমার থেকে খারাপ লোক দুনিয়ায় একটাও দেখবে না গি। হিয়া বলল, আমি যাব না গি। কেন যাবে না? তোমাকে যেতে বলেছি মানে তুমি যাবে। এর বাহিরে কোনো কথা শুনতে চাচ্ছি না। হয় এখন আমার সাথে চলো, না হয় বিকেলের আগে চলে এসো। হিয়া কোনো কথা না বলে ভিতরে একটা রুমে চলে গেল। শ্রাবণ রিমনের থেকে বিদায় নিয়ে চলে গেল। বিকেলের দিকে হিয়া বাসায় চলে এলো। নিচেতলায় কাব্যর সাথে দেখা হয় ওর। কাব্য জিজ্ঞাসা করে, আপু, কোথাও যাচ্ছ? কোথাও যাচ্ছি না, খালাম্মির বাড়িতে গিয়েছিলাম, সেখানে থেকে চলে এলাম। এত তাড়াতাড়ি? হুম হুম। এর মাঝে শ্রাবণ আর বাড়ি ফিরে আসেনি। কাব্য নিচতলায় থেকে নিজেদের ফ্ল্যাটে আসে। তখনই কাজের আন্টি রান্না করতে আসে। সাথে হিয়াও আসে। হিয়া ড্রয়িং রুমে ঢুকে কাব্যকে বলল, ভাইয়া, তোমাদের কোনো অসুবিধা হচ্ছে না তো?
না আপু, কোনো অসুবিধা হচ্ছে না গি। হিয়া এসেছেই শ্রাবণকে দেখতে, কিন্তু বাহানা দিল অন্যটা। কাব্য বুঝতে পারল হিয়ার চোখ কি খুঁজছে। হিয়া কথা বলতে বলতে ভিতরের রুমগুলোতে উকি দিল। শ্রাবণকে দেখতে না পেয়ে মনটা খারাপ হয়ে গেল। কাব্য ফোন আনার বাহানা দিয়ে রুমে এসে শ্রাবণকে কল দিল। হ্যালো ভাইয়া, সন্ধ্যায় কি খাবে? আন্টি জিজ্ঞাসা করছে গু। শ্রাবণের যেন পাগল পাগল লাগছে। সকাল থেকে রাগ উঠেই যাচ্ছে, কোনো জায়গায় থেকে রাগ ছাড়া ফিরে আসছে না। এখন আবার কাব্য। শ্রাবণ কাব্যর সাথে এখন অন্তত রাগ দেখাতে চাচ্ছে না। নিজেকে অনেকটা স্বাভাবিক করে বলল, তুই যা খাবি তাই বল, আমিও তাই খাবো গু। আমি কি খাবো সেটাই তো ভেবে পাচ্ছি না, তাই তোমাকে জিজ্ঞাসা করছি গু। তোর যা পছন্দ হয় তুমি তাই রান্না করতে বল, দরকার হলে ইউটিউব দেখে বল কি খাবি উ। কাব্য তাজ্জব বনে গেল ভাইয়ের কথা শুনে। সাথে সাথে বলল, ভাইয়া, হিয়া আপু এসে তোমাকে খুঁজছে গু। শ্রাবণ চট করে বলল, ওকে ওখানে বসতে বল, আমি আসছি। শ্রাবণ ড্রাইভারকে বলল তাড়াতাড়ি ড্রাইভ করতে। কাব্য হিয়াকে বসতে বলল, হিয়া পট করে বসে পড়ল। ও এটাই চাইছিল। ওদিকে আবার কাজের মহিলা রান্না করছে। কাব্য এই সেই কথা বলতে বলতে হিয়াকে বসিয়ে রাখে। হিয়া চলে যেতে আসেনি, শ্রাবণের সাথে দেখা করেই যাবে। ওর চোখটা চাতক পাখির ন্যায় শ্রাবণকে খুঁজছে। শ্রাবণ ফ্ল্যাটে এলো। হিয়া শ্রাবণকে দেখে উঠে দাঁড়াল। কেমন যেন ভয় ভয় লাগছে হিয়ার। ফ্ল্যাট থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে নিলে শ্রাবণ ইশারা করে বসতে বলে নিজের রুমে চলে গেল। হিয়া বসল না, চলে গেল। কাব্য এগিয়ে গিয়ে বলল, আপু চলে যাচ্ছ কেন? আবার পরে আসব। হিয়ার মনে অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। শ্রাবণকে দেখতেও ইচ্ছে করছে, আবার শ্রাবণের সামনে গিয়ে দাঁড়াতেও ভয় লাগছে। শ্রাবণ নিজের রুম থেকে বেরিয়ে এসে হিয়াকে দেখতে না পেয়ে রাগে টেবিলে জোরে লাথি মারল। শালার, আজকে এমন এমন কিছু হচ্ছে যার জন্য শ্রাবণের রাগ বাড়ছে বই কমছে না। শ্রাবণ তৎক্ষণাৎ কিচেনের দিকে এগিয়ে গিয়ে কাজের মহিলাকে বলল, আন্টি, ওই হিয়া নামের মেয়েটাকে একটু ডেকে আনুন তো। বলুন যে বাসা ভাড়া রেডি করে রেখেছি, যদি একটু এসে নিয়ে যায় উ। কাজের মহিলা সম্মতি জানিয়ে চলে গেল। হিয়া নিজেদের ফ্ল্যাটেও ঢুকতে পারেনি। এর আগেই কাজের মহিলা ডাক পাঠায়। হিয়া আবারও উপরে আসে। এই ফাঁকে যদি শ্রাবণকে একটু দেখতে পারে। শ্রাবণ নিজের রুমে ঢুকল। হিয়া এলে কাব্য ওকে রুমে যেতে বলে। হিয়া রুমে যেতেই শ্রাবণ বসতে বলল। হিয়া ঘাবড়ে গিয়ে বলল, আমি বাহিরে যাব উ। শ্রাবণের মেজাজ তুঙ্গে উঠে গেল। সকালে থেকে কি হচ্ছে কিচ্ছু ভালো লাগছে না। যেই একটু মেয়েটাকে দেখবে তবুও সে নাকি চলে যাবে। শ্রাবণ এগিয়ে এসে বলল, কোথায় যাবে? চলে যাব। শ্রাবণ থমথমে গলায় বলল, চলে যাবে? হুম ঘ। একটু থাকো, কথা বলো আমার সাথে। পরে বলবো, এখন যাই। শ্রাবণ ধমক দিয়ে বলল, চুপচাপ এখানে বসো, না হয় এমন থাপ্পড় দিব কানে শুনতে পাবে না ঘি। হিয়া চুপচাপ বসে রইল। কতক্ষণ ভেবে একটা প্রশ্ন করল, আচ্ছা আপনি কি করেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলল, আমি আবার কি করব? মার্ডার করি। 20টার মতো মামলা আছে আমার নামে ঘি। শ্রাবণ শেষের কথাটা এমনভাবে বলেছে যে কেউ শুনলে বিশ্বাস করবে। হিয়া ভয়ে চোখ বড়বড় করে তাকিয়ে বলল, আমি চলে যাই। হ্যাঁ। কেন? বসো। না, আবার আসব। বসতে বলেছি বসো। আমি মিথ্যে বলেছি উ। পরে আসব উ। পরে আসবে? হুম ঘ। হিয়ার হুমুম বলতে দেরি, কিন্তু শ্রাবণের থাপ্পড় মারতে দেরি হল না। মেয়েটাকে সোজাভাবে বললে তেরিবেরি করে। একে কঠিনভাবেই ভালোবাসা বোঝাতে হবে। হিয়া গালে হাত দিয়ে ড্যাব ড্যাব চোখে তাকিয়ে রইল। শ্রাবণের হাতের থাপ্পড় খেয়ে হিয়া ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। হিয়ার চাহনি দেখে শ্রাবণের মনে হচ্ছে ও অনেক বড় কিছু করে ফেলেছে। তবুও দমে গেল না। কড়া গলায় বলল, আমার সাথে এত জেদ করা যাবে না তোমার। হিয়া তখনও স্ট্যাচুর মতো দাঁড়িয়ে আছে। শ্রাবণ হিয়ার দিকে এগিয়ে গেল। হিয়ার গালে থেকে ওর হাত সরিয়ে নিজের হাত ছুঁইয়ে মোলায়েম কণ্ঠে বলল, বুজান খুব লেগেছে তাই না? হিয়া কেঁদে দিল।
এই প্রথম মনে হয় ওর গালে কেউ থাপ্পড় মারল। শ্রাবণ হিয়ার মুখে হাত ছাপিয়ে বলে উঠল, এই মেয়ে কাঁদছ কেন? জোরে মেরেছি নাকি? বোকা মেয়ে কোথাকার গু। হিয়া কান্না থামিয়ে বলল, আমি আপনাকে ভালো ভাবতাম আর আপনি আমায় থাপ্পড় মারলেন। জেদ করলে বলেই তো মরলাম গে। হিয়া নাক টেনে বলল, আমাকে কেউ এভাবে কোনোদিন মারেনি আর আপনি আমাকে মারলেন। আরেকবার ভালো করে বলতেন। থাকব না আমি। শ্রাবণ গলার কণ্ঠ ভারী করে বলল, আবার একই জেদ নিয়ে পড়ে থাকলে আরেকটা থাপ্পড় খাবে। চুপচাপ বসো। হিয়া গালে হাত দিয়েই বসল। শ্রাবণ এগিয়ে এসে ব্যাগ থেকে টাকা বের করে নিয়ে এসে হিয়ার সামনে ধরল। হিয়া জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালে শ্রাবণ বলল, বাসা ভাড়ার টাকা লাগবে না গি। কেন লাগবে না? হিয়া মুখ ঘুরিয়ে বলল, নিব না। যার বাসা তাকে গিয়ে দিন গু। শ্রাবণ ভ্রুকুচকে নিয়ে বলল, শুরুতে তো বলেছিলে এই বাসা তোমার, তাহলে এখন আবার নতুন মালিক এলো নাকি? আশ্চর্য তো। শ্রাবণ হিয়ার হাতে টাকাগুলো দিয়ে দিল আর রসিকতা করে বলল, জামাই বলে বাসা ভাড়া নিবে না তা তো হবে না। অন্য কাউকে দিলে তো ঠিকই টাকা দিত গু। হিয়া টাকাগুলো নিয়ে উঠে দাঁড়িয়ে বলল, ঠিক আছে নিলাম। এখন চলে গেলাম গু। শ্রাবণ স্বাভাবিকভাবে বলল, ঠিক আছে যাও। হিয়া শ্রাবণের থেকে সম্মতি পেয়ে তবুও বলল, চলে গেলাম কিন্তু। ঠিক আছে যাও। যাব। যাও। হিয়া রুমের দরজার দিকে যেতে যেতে ভয়ার্ত কণ্ঠে বলল, আমি কিন্তু 3বার জিজ্ঞাসা করেছি যাব নাকি। আপনি যেতে বলেছেন তাই যাচ্ছি। এরপরে কিন্তু থাপ্পড় মারতে পারবেন না গে। শ্রাবণ গম্ভীর কণ্ঠে বলল, তুমি যদি আরেকবার জিজ্ঞাসা করেছ তাহলে সত্যি সত্যি থাপ্পড় মারব গো। হিয়া কোনো কথা না বলে দ্রুত চলে গেল। শ্রাবণ ওর যাওয়ার পানে তাকিয়ে হেসে উঠল। অনেকক্ষণ ধরে হাসি চেপেছিল। একটা থাপ্পড়েই মেয়েটা বেশ কাবু হয়ে গিয়েছে। শ্রাবণ যদি জানত ওকে কাবু করার জন্য এমন একটা থাপ্পড় দরকার ছিল তাহলে অনেক আগেই মারত। হিয়া ফ্ল্যাটে এসে নিজের রুমে চলে যায়। হাতে থাকা টাকাগুলো গুনে দেখল। ও যে 10,000 টাকা বেশি চেয়েছিল শ্রাবণ তাই দিয়েছে। হিয়া টাকাটা আলাদা করে রাখল। টাকাও নিবে না। কেমন ইতস্তত লাগছে। হিয়া 10,000 টাকা আলাদা করে বাদবাকি টাকাগুলো নিয়ে রুম থেকে বের হল। হামিদ শিকদারের রুমে চলে এল। হামিদ শিকদার বইয়ে কিছু একটা পড়ছিলেন। হিয়াকে দেখে সাথে সাথে হিয়ার মুখপানে তাকালেন। থাপ্পড় খাওয়ার কারণে হিয়ার গাল লাল হয়ে আছে, যা হামিদ শিকদারের চোখের আড়াল হল না। তিনি বই চাপিয়ে বললেন, কি ব্যাপার, আমার আম্মুটার মুখটা লাল হয়ে আছে কেন? হিয়া আমতা আমতা করে বলল, কই লাল হয়ে আছে? এই যে আমি দেখতে পাচ্ছি গু। হিয়া হেসে হেসে বলল, কি বলো তো, ছাদে গিয়েছিলাম, সেখানে একটা গাছের সাথে লেগেই এমন লাল হয়ে গিয়েছে। আর তার উপরে একটু চুলকে ছিলাম গে। ওহ, আমি আরও ভাবলাম তোমার আম্মু ধরে মারলই নাকি। যাই হোক, বসো। হিয়া টাকাগুলো এগিয়ে দিয়ে বলল, বাবা, এই টাকাগুলো ওই উপরের ভাড়াটিয়া দিয়েছে গি। হামিদ শিকদার কপালে ভাঁজ ফেলে বললেন, এত আগেই? ভাড়া কত বলেছিলে? 45,000। গুনেছ? হুম বাবা, গুনেই এনেছি গি। হামিদ শিকদার টাকাগুলো নিয়ে বললেন, ভাড়া নিয়ে কোনো গোলমাল পাকাওনি তো? আগের বার তো গোলমাল বাঁধিয়েছিলে। হিয়া মাথা ডানবাম নাড়াতে নাড়াতে জোর গলায় বলল, বাবা, কোনো গোলমাল পাকাইনি। আগের বার তো শয়তানি করে ভাড়া বেশি চেয়েছিলাম, এবার ওদের কাছে বেশি চাইনি। আর তোমার কি আমাকে বিশ্বাস হয় না? না, তা বলিনি। বিশ্বাস হবে না কেন? আমি তোমাকে সবচেয়ে বেশি বিশ্বাস করি। তোমাকে এতটাই বিশ্বাস করি যে তোমার আম্মুকেও অতটা বিশ্বাস করি না গ। হিয়া হামিদ শিকদারের পাশে বসে বইটা নিয়ে বলল, থ্যাংক ইউ বাবা, বিশ্বাস করার জন্য। আর কি করতেছ এখন? হামিদ শিকদার গভীর শ্বাস ছেড়ে বললেন, কি আর করব? লয়ারদের যা কাজ থাকে উ। হিয়া হেসে হেসে বলল, ভালো করে কাজ করো। শেষে যদি আমি কোনোদিন আসামি হই আমাকে কিন্তু ছাড়িয়ে দিতে হবে গু। হামিদ শিকদার স্বস্তির শ্বাস ছেড়ে মেয়ের মাথায় হাত রেখে বললেন, কোনোদিন আসামি হবে না। আর এমন দিন আসবেও না। ইনশাআল্লাহ গু।
হিয়া ভাবুক গলায় বলল। হতেও তো পারি, তবে আমাকে কিন্তু ছাড়াতে হবে গি। ঠিক আছে, ছাড়াব। পাগলি মেয়ে কোথাকার। এখন যাও, পড়তে বসো। আচ্ছা গি। সন্ধ্যার ইফতারের পরে হিয়া ড্রয়িং রুম থেকে নিজের রুমে এসে পড়তে বসে ঠিকই, কিন্তু তার মন মনে হয় শ্রাবণের কাছেই রয়েছে। হিয়া শ্রাবণের কথা ভাবতে ভাবতে মুচকি হাসল। পরক্ষণেই থাপ্পড়টা মনে পড়ল। সাথে সাথে শ্রাবণকে বকতে শুরু করল। হিয়া সেই 10,000 টাকা একটা খামে ভরে রাখল। এইটা দিয়ে দিবে শ্রাবণকে। কিন্তু শ্রাবণকে দিলে বেশিরভাগ ও নিবে না। আর যদি থাপ্পড় মারে, এই ভয়টাও হিয়ার আছে। তাই এইটা কাব্যকে দিয়েই পাঠাবে হিয়া। তবে এই সময় কাব্যকে পাবে কি করে? ভাবতে ভাবতে হিয়া শ্রাবণকে মেসেজ দিল। এই যে, আপনি কি অ্যাক্টিভ আছেন? শ্রাবণ মেসেজটা মিনিট 5 পরে দেখল। ভাবল, এইটা কোনো মেসেজ হলো? ভালো করে বলা যেত না। না চিনে তো ঠিকই জামাইজান বলতে পেরেছিল। আর চিনেও জামাইজান বলছে না। শ্রাবণ ফোঁস করে শ্বাস ছেড়ে মেসেজ লিখল। এইভাবে মেসেজ দেয়? সেদিন তো না জেনে জামাইজান বলেছিলে, আর এখন আমি এই যে হয়ে গেলাম। এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি এমন করে মেসেজ দাও, তাহলে আবারও তোমার তুলতুলে গালে থাপ্পড় দিতে দুবার ভাবব না। হিয়া মেসেজ সিং করে বাকরুদ্ধ। এ তো সোজা থ্রেড দিচ্ছে। হিয়া এই কথার কোনো উত্তর দিল না। লিখল, আপনার ভাই কোথায়? কেন, কি দরকার? ওকে বলুন একটু নিচে আসতে। কেন? একটু দরকার। আমাকে বলা যাবে না নাকি? না, ওকেই বলবো। ঠিক আছে। শ্রাবণ কাব্যকে ডাক দিল। কাব্য শ্রাবণের সামনে এসে বলল, কি হয়েছে বলো? একটু নিচে যা তো ভাই, হিয়া তোকে কি যেন বলবে। আমাকে? হুমঙ্গ। ঠিক আছে, যাচ্ছি। কাব্য দোতলায় আসে। হিয়া মেইন গেট খুলে কাব্যকে সেই খামটা এগিয়ে দিয়ে বলল, ভাইয়া, এইটা শ্রাবণ ভাইয়াকে দিয়ে দিও। কি আছে এতে? হিয়া পট করে বলল, তোমার বড় ভাইয়ের জন্য একটা চিঠি গে। কাব্য খুশি হয়ে খামটা নিয়ে উপরে চলে আসে। শ্রাবণ তখন পানি খাচ্ছিল। কাব্যকে দেখে বলল, কিরে, কি বলল ও? ভাইয়া, আপু তোমার জন্য একটা চিঠি পাঠিয়েছে গি। শ্রাবণ কথাটা শোনা মাত্রই খামটা নিয়ে খুলে দেখল টাকা। টাকাগুলো উল্টিয়ে পাল্টিয়ে দেখল, কিন্তু কোথায় চিঠি? পেল না। শ্রাবণ টাকাগুলো কাব্যর হাতে দিয়ে বলল, দেখতো কোথায় চিঠি? কাব্যও টাকাগুলো দেখে বলে উঠল, ভাইয়া, নেই তো। শ্রাবণ রাগে দাঁত চেপে বলল, বুঝতে পেরেছি। ও টাকাগুলো এই উছিলায় ফিরিয়ে দিল। আর বলেছে চিঠি দিয়েছে। আবার শুধু এই ফ্ল্যাটে আনতে পারলে হয়। দেখিস কি করি। সাবিহা চৌধুরী গভীর চিন্তায় মগ্ন হয়ে আছেন শ্রাবণকে নিয়ে। ছেলেটায় কোথায় থাকছে ও আর আল্লাহ ভালো জানে। আবার রিয়ার সাথে বিয়ে ঠিক করবে, তাও রাজি না। এদিকে রিয়ার বাবামাকেও কথা দিয়েছে। তৌকির চৌধুরী এসে বসলেন। সাবিহা চৌধুরী বললেন, শ্রাবণ কি অন্য কাউকে পছন্দ করে? কি জানি না তো। আর মনে হয় না কাউকে পছন্দ করে। হঠাৎ এই কথা। ও যখন কাউকে পছন্দ করে না, তাহলে রিয়াকে বিয়ে করতে সমস্যা কি? তা তোমার ছেলেই ভালো জানে। তবে ও ওকে পছন্দ করে না। তাই হয়তো বিয়ে করতে চায় না আগে। আজ পছন্দ হয়নি তো কি হয়েছে, বিয়ে হলে ঠিকই পছন্দ হবে গু। কি বলছো, মাথা ঠিক আছে? আজকে দেখলে না কি রকম রেগেছিল। এরপরে এই নিয়ে কথা বললে ও চলে যাবে। প্লিজ এইগুলো বাদ দাও। কি করে বাদ দিব? আমি রিয়ার বাবামাকে কথা দিয়েছি গু। কথা দিয়েছ? এখন তোমার ছেলে তো বিয়ে করতে চায় না গু। সাবিহা চৌধুরী কড়া গলায় বললেন, যত যাই হোক, বিয়ে রিয়ার সাথেই হবে। দরকার পড়লে ছেলেকে 100 বার বোঝাব। কালকেই ওকে বাড়িতে এনে আংটি পরিয়ে রাখব। রিয়ার বাবামাকে কালকে সকালে আসতে বলব। আর শ্রাবণকে মিথ্যে বলে বাড়িতে আনব। এরপরে দেখো, আমি দুজনের আংটি বদল করিয়েই ছাড়ব গু। তৌকির চৌধুরী চুপ করে রইলেন। মনে হচ্ছে মাছেলের একদফা লড়াই বেঁধেই যাবে। সাবিহা চৌধুরী চলে গেলেন। তৌকির চৌধুরী তার যাওয়ার পানে তাকিয়ে বীর বীর করে বললেন, কি দরকার ছেলেকে ওই মেয়ের সাথে বিয়ে দেওয়ার? বলছেই তো বিয়ে করবে না। শুধু শুধু ঝামেলা করা।
আর শ্রাবণ তো বলেই গেল এই নিয়ে কোনো কথা শুনতে পেলে বাড়িতেই আসবে না। কিন্তু এই মহারানীকে কে বোঝাবে? উনি আছে উনার কথা নিয়ে। দেখা যাক কালকে মাছেলে কি ধামাকা বাঁধায়। আমি কিছুই বলবো না। যা বলার সব ছেলেই বলবে গু। পরদিন সাবিহা চৌধুরী সকাল 10টার দিকে শ্রাবণকে মিথ্যে বাহানা দিয়ে বাড়িতে আনলেন। রিয়ার বাবামাকে দেখে ওর আর বুঝতে বাকি রইল না কি হবে সামনে। আর সকালে কামালের থেকে এমন কিছুরই খবর পেয়েছিল। আর তাই সত্যি হল। শ্রাবণ নিজের রাগ কোনোরকম কন্ট্রোল করে সবার সাথে কথা বলল। মনে মনে ঠিক করল শুধু আংটির কথা কেউ বলুক একবারে ঝড় বাঁধিয়ে দিবে। তকির চৌধুরী শ্রাবণের মন বুঝতে পারলেন না, তবে চোখ দেখে বুঝতে পারলেন কিছু একটা হবে। ঝড় আসার আগে পরিবেশ যেমন নিস্তব্ধ থাকে, শ্রাবণ ঠিক তেমন গুমট বেঁধে আছে। তার মনে মনে অন্য একটা বিষয় নিয়ে খুব ভয় হচ্ছে, যা তিনি কাউকে বোঝাতেও পারছেন না। শ্রাবণকে দেখে রিয়ার বাবামা সহ সবাই দাঁড়িয়ে গেলেন। শ্রাবণ সোফায় গিয়ে নিজের মতো বসল। তকির চৌধুরী খাবার টেবিলের একটা চেয়ার টান দিয়ে বসলেন। সাবিহা চৌধুরী শ্রাবণের কাছে গিয়ে বসলেন। বেশ ঠান্ডা গলায় বললেন, শ্রাবণ, তুমি বারণ করার পরও আমি রিয়ার সাথেই তোমার বিয়ে দিতে চাই। তুমি এখন বলছো ওকে বিয়ে করবে না, ঠিক আছে, তাই মানব। তবে আমি চাই তোমাদের আংটি পরিয়ে রাখতে। এরপরে তোমরা সময় নাও, নিজেদের বোঝো, ভালোবাসতে শিখো। দেখবে রিয়াই তোমার জন্য পারফেক্ট পার্টনার গু। শ্রাবণ মুখে হালকা তাচ্ছিলের হাসি ফুটিয়ে বলল, বিয়ে করতে পারি এক শর্তে গু। রিয়ার বাবা রফিক সাহেব আর রিয়ার মা তানিয়া বেগম শ্রাবণের দিকে তাকালেন। সাবিহা চৌধুরী বললেন, কি শর্ত বলো? তানিয়া বেগম বললেন, কি চাও তুমি বলো? টাকা পয়সা গাড়ি বাড়ি, কি চাও শুধু বলো। শ্রাবণ বেশ বুদ্ধিমত্তার সাথে বলে উঠল, শর্তটা হলো আমি যদি রিয়াকে বিয়ে করি, তাহলে আমি বেকার অবস্থায় থাকব। এই বাড়ি ছেড়ে ভাড়া বাড়িতে থাকব। সিম্পল ভাবে থাকব। আর আম্মু, বিয়ের পরে আমি তোমাদের কোম্পানির জন্য কিছুই করতে পারব না। একবারে আলাদা হয়ে যাব। বলতে গেলে খুবই সাধারণভাবে থাকব। ভুলেও তোমাদের এই দিকে পা দিব না। ভুলে যাব যে আমি চৌধুরী বাড়ির ছেলে গু। এই কথা শুনতেই রফিক সাহেবের চোখে আলাদা একটা আনন্দের ঝিলিক খেলে গেল। সাথে সাথে বলে উঠলেন, তাহলে আমার বাড়িতে থাকবে। দরকার হলে আমার সম্পত্তি সব তোমাকে দিয়ে দিব। আর আমার কোম্পানিও তোমার করে দেব গ। শ্রাবণ তপ্ত গলায় বলে উঠল, তাহসির চৌধুরী, শ্রাবণ এতটাও বোকা না যে অন্যের স্বার্থের জন্য শ্বশুরবাড়ি গিয়ে থাকবে। আমি জাস্ট বলতে চাইছি বিয়েটা হলে চৌধুরী বাড়ির সাথে এবং কি চৌধুরী গ্রুপ অব কোম্পানির সাথে কোনোরকম যোগাযোগ আমার থাকবে না। না কোনো প্রজেক্ট রেডি, না কোনো মিটিং। তকির চৌধুরী যা ভয়ে ছিলেন সেটাই হল। পুরো কোম্পানিটাই তো শ্রাবণের হাতে। ও এইগুলো থেকে লিভ নিলে সব কিছু কীভাবে হ্যান্ডেল করবেন তারা? আর দ্বিতীয়ত, একদিন পরে একটা ডিলের মিটিং। এই ছেলে যদি আলাদা হয়ে যায় তাহলে এই মিটিংয়ের কি হবে? কোম্পানি একদম বসে পড়বে। এখন তার এই ওয়াইফকে কি করে বোঝাবে? সে তো আবেগে ভাসছে। শ্রাবণ ঠান্ডা মাথায় ঠান্ডা একটা চাল চালল। না তার আম্মু কথা বলছে, না তার বাবা। আর রইল রিয়ার বাবামা, ওরা শ্রাবণের মা বাবার দিকে তাকিয়ে আছেন। শ্রাবণ সোফায় গা এলিয়ে দিয়ে টিটেবিলে পা রাখল। কারও মুখে কোনো কথা নেই। শ্রাবণ মায়ের দিকে তাকিয়ে বলল, মিসেস চৌধুরী, সময় নিয়ে ভাবতে চান কি? তিনি আমতা আমতা গলায় বললেন, তুমি যা বলছো তাই কি করবে? অবশ্যই। আর তুমি তোমার ছেলের কাজ সম্বন্ধে খুব ভালো করে জানোই। তোমার ছেলে যা বলে তাই করে দেখায়। এখন বলো কি করবে? যাও একটু ভাবো। ভাবার সময় দিলাম গ। রফিক সাহেব তানিয়া বেগমকে ডেকে রিয়ার কাছে যাওয়ার মিথ্যে বাহানা দিয়ে ভিতরে একটা রুমে চলে গেল। রফিক সাহেব দাঁত চেপে তানিয়া বেগমকে বললেন, তোমার ভাতিজা তো উল্টো চাল চালল। আমরা ওকে মেয়ের জামাই করতে চাইছি, ওকে আমাকে কোম্পানিতে নিতে। কিন্তু ও তো বলছে ও বেকার হয়ে থাকবে, আলাদা থাকবে। কি করব এখন? কি করবে এখন? কোনো কথা বাড়িও না। কোনো একটা কাজের বাহানা দিয়ে চলে যাই। এরপরে ভাবিকে বোঝালেই হবে। না হলে এখানে থাকলে শ্রাবণের হাত থেকে ছাড়া পাওয়া মুশকিল হয়ে যাবে। আর রিয়া থাকুক, ওকে নিয়ে যাওয়া যাবে না গি। তাও ঠিক। ওকে এখানেই থাকতে হবে। কখন কি হয় সব খবর ওর কাছে থেকেই পাওয়া যাবে গু। হুম। এখন চলো উ।
শ্রাবণ পায়ের উপর পা তুলে বসেছিল। সাবিহা চৌধুরী রুমে চলে গিয়েছে। তকির চৌধুরী চেয়ার থেকে উঠে শ্রাবণের কাছে এসে বসলেন। শ্রাবণ উপরের দিকে তাকিয়ে খিলখিলিয়ে হেসে উঠল। তকির চৌধুরী ছেলের দিকে তাকিয়ে বললেন, কি হয়েছে, হাসছ কেন? দাঁড়াও না, একটু অপেক্ষা করো। চোর কিভাবে পালিয়ে যায় দেখতে পারবে গু। মিনিট 2 পরেই সাবিহা চৌধুরী নিচে এলেন। এত ভাবাভাবির পরে তিনি কোনো সিদ্ধান্তই নিতে পারেননি। ভিতরে থেকে রফিক সাহেব আর তানিয়া বেগমও এলেন। তানিয়া বেগম সাবিহা চৌধুরীকে বললেন, ভাবি, শ্রাবণকে চাপ দিয়ে কাজ নেই। ও সময় নিয়ে ভাবুক ও কি করবে না করবে গে। শ্রাবণ মুখের উপরে বলে দিল, এই দিকে ঘুরে কথা বলো। যা উত্তর দেওয়ার আমি দিব। জীবনটা আমার, তোমার ভাবির না গে। তানিয়া বেগম শ্রাবণের এই কথায় খানিকটা অপমানিত হলেন। শ্রাবণের মনে হচ্ছে ও ভুল কিছু বলেনি। ওদের উদ্দেশ্য কি শ্রাবণের বুঝতে বাকি নেই। শ্রাবণ এটা ভেবে পায় না ফুফু হয়ে কি করে নিজেদের স্বার্থের জন্য ভাতিজাকে মেয়ের জামাই করতে চায়। ওদের উচিত শিক্ষা দেওয়া না পর্যন্ত শ্রাবণের স্বস্তি নেই। এই মুহূর্তে সাবিহা চৌধুরী তানিয়া বেগমকে বললেন সে শ্রাবণের সাথে কথা বলবেন। তানিয়া বেগমও আর কিছু বললেন না। উনারা সদর দরজার দিকে যেতে নিলে শ্রাবণ এবার উঠে দাঁড়াল। দুজনের উদ্দেশ্যে কাট কাট গলায় বলে উঠল, যাওয়ার আগে আমার উত্তরটা শুনে যান। রফিক সাহেব আর তানিয়া বেগম দুজনেই শ্রাবণের দিকে তাকালেন। শ্রাবণ গলার কণ্ঠ ভারী আর স্পষ্ট করে বলল, আমি শেষবারের মতো বলে দিচ্ছি, আপনাদের মেয়েকে বিয়ে আমি করব না। আর এই বিষয়ে যদি কোনো কথা থাকে তাহলে এই বাড়িতে এলাও করা হবে না গে। রফিক সাহেব হাসার চেষ্টা করে চলে গেলেন। তাদের সব প্ল্যান নষ্ট হয়ে গেল। চেয়েছিল শ্রাবণকে মেয়ের জামাই করে নিজেদের কোম্পানিতে ঢুকিয়ে দেবে। কারণ বলতে শ্রাবণের প্রজেক্ট আইডিয়া আর স্কিলগুলো 100-তে 100। ওকে নিজেদের করতে পারলে ওদের ক্ষতি না বরং লাভই হবে। রিয়ার বাবামা চলে যেতেই শ্রাবণ সামনে থাকা কাচের টিটেবিলটা এক লাথি দিয়ে ভেঙে ফেলল। সাবিহা চৌধুরী কিংবা তকির চৌধুরী কিছুই বললেন না। শ্রাবণ রাগে হিসিহিসিয়ে বলে উঠল, 2 ভিলেন চলে গিয়েছে। আর ওই ভিলেনটাকে চলে যেতে বলবে। না হলে সব লণ্ডভণ্ড করে দিব। আজ লাস্ট ওয়ার্নিং দিয়ে গেলাম। এরপরে যদি আমি শুনি যে ওরা কেউ কথা বলতে এসেছে তাহলে অবস্থা কিন্তু খারাপ হবে গু। সাবিহা চৌধুরী তকির চৌধুরীর কানে ফিসফিস করে বললেন, আরেকটা ভিলেন কোথায় থেকে এলো উ? তকির চৌধুরী রাগে দাঁত চেপে বললেন, রিয়াকে বলছে বুঝতে পারছ না? রিয়ার কথা বলতে বলতে রিয়া নিচে এলো। এতক্ষণ উপরেই ছিল। শ্রাবণ রিয়াকে দেখে চলে যেতে নিলে রিয়া এগিয়ে এসে বলল, ভাইয়া চলে যাচ্ছ? শ্রাবণ কিছু বলল না। তকির চৌধুরী বললেন, হুম, চলে যাবে। শ্রাবণ দাঁড়িয়ে রইল। কাব্যর কল পেয়ে বিরক্ত হয়ে ধরল না। কাব্য মেসেজ দিল, ভাইয়া কোথায় তুমি? কেন, কি হয়েছে? ভাইয়া হিয়া আপু শপিংয়ে গিয়েছে। কখন? তাও 8 ঘণ্টা হবে। শ্রাবণ দাঁত চেপে লিখল, 8 ঘণ্টা তুই এখন জানাচ্ছিস কেন? একবারে বাড়ি ফিরলেই বলতি। সরি ভাইয়া। শ্রাবণ আর 1 সেকেন্ডও রইল না, সাথে সাথে চলে গেল। কামাল গাড়িতে হেলান দিয়ে দাঁড়িয়েছিল। শ্রাবণ দ্রুত গাড়ির কাছে এসে গাড়ির ভিতরে উঠে বসতে বসতে বলল, কামাল, ইমিডিয়েট চলো গো। জি স্যার। এদিকে হিয়া নেহার সাথে শপিংয়ে এসেছে। শ্রাবণ জানত না। একটু আগে কাব্য মেসেজ দিয়ে জানিয়েছে। শ্রাবণ ফোনটা বের করে তার বাবাকে কল দিল। ওখানে থাকতেই কিছু কথা বলে আসলে ভালো হতো। কিন্তু সময় নেই যে। এই হিয়াকে আজ ধরতেই হবে। সবসময় পালিয়ে পালিয়ে বেড়ানো আজ বের করবে। এদিকে তকির চৌধুরী কল রিসিভ করে কথা বললেন। শ্রাবণ জানালো রিয়ার বাবা-মায়ের উদ্দেশ্য ভালো না, এটা যেন তার আম্মুকে জানায়। তকির চৌধুরী সম্মতি জানালেন। শ্রাবণ গাড়ি নিয়ে সোজা শপিং মলে চলে এলো। ড্রাইভারকে সাথে নিয়ে ভিতরে ঢুকল। মুখে মাস্ক পরে ঘোরাঘুরি শুরু করল। হিয়াকে দেখা মাত্রই স্বস্তি পেল। মনের মধ্যে অন্যরকম একটা ভালো লাগা শুরু হলো যা এতক্ষণ হয়নি। হিয়া শ্রাবণকে খেয়াল করল না। কিন্তু নেহার ওই চোখ থেকে শ্রাবণ আড়াল হল না। বলতে গেলে শ্রাবণ ইচ্ছে করেই নেহার চোখে ধরা দিল। তৎক্ষণাৎ নেহা হিয়াকে বলে উঠল, নেহা, তোর শ্রাবণ এখানে। হিয়া বিষয়টা অতটাও গুরুত্ব দিল না।
শপিংয়ে মন দিল। শ্রাবণও আর ওদের সামনে আসে না। শপিং করা হয়ে গেলে হিয়া ড্রেসগুলোর দাম দিতে চায়। কিন্তু সেখানকার ম্যানেজার ছেলেটা বলে উঠল, ম্যাম, আপনার বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে গু। হিয়া অবাকের শেষ প্রান্তে। ও তো বিল বলতে টাকা কিংবা ফোনে পে করেনি। তাহলে ছেলেটা বলছে কেন বিল পেমেন্ট করা হয়ে গিয়েছে? আপনার হয়তো কোথাও ভুল হচ্ছে। আমি তো কোনো টাকাই পে করিনি। তাহলে কি করে বিল পেমেন্ট করা হলো গু? ছেলেটা হাসল, কিছু বলল না। নেহা নিজের বিল পেমেন্ট করতে নিলে ছেলেটা আবারও বলল, ম্যাম, আপনার বিলটাও পেমেন্ট করা হয়ে গিয়েছে গু। নেহা রেগে গিয়ে বলল, এই মিয়া ফাইজলামি করেন। ওর বিল না হয় পেমেন্ট হতেই পারে, আমারটা হবে কেন? আজব তো। আজব নয়, বিলটা একজন অলরেডি পেমেন্ট করে দিয়েছে গি। হিয়া কপাল কুঁচকে বলে উঠল, সে কে ভাইয়া? ছেলেটা মুচকি মুচকি হেসে বলল, বিলটা আপনার হাসব্যান্ড দিয়ে গিয়েছে গি। হিয়া মুখ ফসকে বলে দিল, আমার তো বিয়েই হয়নি। তাহলে হাসব্যান্ড কই থেকে এলো গো? নেহা হিয়াকে কোনো কথা বলতে না দিয়ে টেনে বাহিরে নিয়ে গেল। তোকে বলেছিলাম না এখানে ওই শ্রাবণ এসেছে? তুই বিশ্বাস করলি না ঘে? তার মানে শ্রাবণী বিল দিয়ে গিয়েছে। ও বুঝতে পারে কিভাবে আমি কখন কোথায় থাকি? নেহা হিয়ার কাঁধে হাত রেখে বলল, তুই আর যাই বলিস, সে তোকে খুব খুব ভালোবাসে। ভালো না বাসলে কেউ কারো জন্য বাড়িঘর পরিবার ছেড়ে তোর পেছনে পড়ে থাকতে আসবে না। তোকে ভালোবাসে বলেই তোকে নজরে নজরে রাখে গি। হিয়া নেহার কথা শুনতে শুনতে কখন মুচকি হেসে ফেলেছে তা ওর অজানা। শেষে বলে উঠল, বাহিরে চল। হিয়া আর নেহা রাস্তায় আসতেই শ্রাবণের মার্সিডিজ এসে থামল ওদের সামনে। শ্রাবণ গাড়ি থেকে নেমে নেহাকে চোখ দিয়ে ইশারা করল চলে যেতে। নেহা আলগোছে হিয়ার পেছনে থেকে কেটে পড়ে একটা রিক্সা ডাক দিল। হিয়া হতবাক হয়ে তাকিয়ে রইল নেহার দিকে। নেহা রিক্সার দিকে এগিয়ে গিয়ে হিয়াকে টাটা বলে চলে গেল। হিয়া বলল, এই নিয়ে যা, আমার কাজ আছে, তাড়াতাড়ি যেতে হবে। তুলি একা আয়। হিয়া তাজ্জব বনে চলে গেল। মনে মনে বলল, এমন বান্ধবীর থেকে শত্রুও ভালো। কি করে একা ফেলে চলে গেল? এদিকে শ্রাবণ গাড়িতে উঠে গলার কণ্ঠ ভারী করে হিয়াকে বলে উঠল, গাড়িতে উঠে বসো। হিয়া চুপচাপ গাড়িতে উঠে বসল। শ্রাবণের থেকে একটু দূরত্ব নিয়ে বসল। বেশ ইতস্তত লাগছে। তার জন্য হিয়া মাঝখানে শপিং ব্যাগগুলো রাখল। শ্রাবণ ব্যাগগুলোর দিকে তাকিয়ে বলে উঠল, কি কিনলে গো বুজান? হিয়া শ্রাবণের দিকে ঘুরে বসে বলল, অনেক কিছু কিনেছি। এখন বলুন, ড্রেসগুলোর বিল আপনি দিয়েছেন? শ্রাবণ গা ছাড়া ভাব নিয়ে বলে উঠল, কি? আমি বিল দিব মানে? আমি আবার কখন শপিংয়ে গেলাম? আমি তো মাত্রই তো এলাম ঘ। হিয়া মনে মনে বলল, হয়ে গেল। উনি জীবনেও স্বীকার করবে না। তবে তিনি সত্যিই ভালো, কেয়ারিং আছে। বুজান, কি ভাবছ? কিছু না ঘি। ওহ, তো কি কি কিনলে দেখাও না ঘি। হিয়া মুচকি হেসে একে একে সবগুলো ড্রেস দেখাল। শ্রাবণ শেষে বলে উঠল, নিজের জন্য কিনেই বসে আছো? আমার জন্য কি কিনেছ? এই বলে শ্রাবণ আবদারের সুরে বলে উঠল, বুজান, এবার আমাকে কিছু কিনে দিও। হিয়া মুচকি হেসে বলল, সিরিয়াস? হুম, সিরিয়াস। কালকে আমার সাথে শপিংয়ে যেও। টুকটাক পছন্দ করে দিও। ঠিক আছে, যাব। কামাল শ্রাবণের কথা শুনে শুধু অজ্ঞান হওয়া বাকি। যেই স্যারকে এই পর্যন্ত হেসে কথা বলা দূরে থাক, কখনো এত ফ্রি হয়েও কথা বলতে দেখেনি। তবে যাই হোক, স্যারের সাথে মেয়েটাকে খুব ভালো লাগছে। মানিয়েছেও। হিয়া কিছু একটা ভাবতে ভাবতে বলে উঠল, এই যে শুনুন। শ্রাবণ তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বলল, আবার এই যে বললে? আমার নাম এই যে? শোনো, এইবারের মতো মাফ করে দিলাম। এরপরে যদি তুমি বলেছ তাহলে আছাড় মারব। হিয়া মাথা নাড়িয়ে বলল, ঠিক আছে। আর বলব না গি। গুড। আর কি বলতে চেয়েছিলে বলো? হিয়া আশফাস করে বলল, কালকে বিকেলে একটু ছাদে আসবন। একটা কথা বলবো। শ্রাবণ কৌতূহল নিয়ে হেসে বলল, কি কথা বলবে বুজান? ভালোবাসি কথাটা বলবে নাকি? বলো বলো।
হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে মুচকি হেসে বলল। সারপ্রাইজ থাকল। শ্রাবণও হেসে বলল। ঠিক আছে। অপেক্ষায় রইলাম। তবে বুজান, হেসেছ তো ফেসেছ। গাড়ি চলছে আপন গতিতে। এর মাঝে হিয়া বা শ্রাবণ কোনো কথাই বলেনি। শ্রাবণ বেশ এক্সাইটেড হয়ে আছে কালকে কি সারপ্রাইজ দিবে সেটা দেখার জন্য। হিয়াও ভাবছে কালকে কি বলা যায় শ্রাবণকে। দুজনের ভাবনার মাঝেই কামাল গাড়ি থামাল হিয়ার বাসার সামনে। হিয়া আগে নামল, সাথে শ্রাবণও নেমে গেল। দুজনে একই সাথে সিঁড়ি বেয়ে উপরে চলে এলো। শ্রাবণ ফ্ল্যাটের দরজা খুলে ড্রয়িং রুমে তাকাতেই হতবাক হয়ে গেল। কাব্যর মাথা ফ্লোরে রেখে সোফায় পা উঠিয়ে শুয়ে আছে। একদম বাচ্চাদের মতো শুয়ে আছে। শ্রাবণ দরজা লক করে কাব্যর কাছে এসে বলল। এই তোর কি হয়েছে রে? এমন বাদরের মতো ঝুলে আছিস কেন? কাব্য পা নামিয়ে ফ্লোরে থেকে উঠে দাঁড়িয়ে বলল। ভাইয়া, বাড়ি যাব। কেন? কি দরকার? ভালো লাগছে না একা একা। না কোনো বন্ধু, না বাড়ির কারো সাথে দেখা গু। শ্রাবণ কিছুটা হেয়ালি সুরে বলে উঠল। এখনই এই অবস্থা? যদি বিয়ে করে শ্বশুরবাড়ি যাস তখনও কি বাড়ি আসার জন্য কাঁদবি? ভাইয়া, তোমার মতো আমি এই ভুল করব না আগে। শ্রাবণ ভ্রু কুঁচকে বলে উঠল। আমি ভুল করেছি? হুমঙ্গ। তো কি ভুল করেছি? তুমি যেমন তোমার শ্বশুরবাড়ি এসে একা ভাড়া থাকছ, আমি তা করব না। আমি বাবা আর আম্মুকে সাথে নিয়েই থাকব। তাহলে তো আর কারো জন্য মন খারাপ হবে না আগে। শ্রাবণ কোমরে হাত রেখে বলল। বেশ বুদ্ধি আছে তোর। তবে মনে হচ্ছে আমার বিয়ের আগে তোকেই বিয়ে করাতে হবে গি। কাব্য এই সুবাদে বলে উঠল। ভাইয়া, একটু বন্ধুদের সাথে দেখা করে আসি। শ্রাবণ কড়া গলায় বলল। একদম না। তুমি যত বড়ি হোস না কেন এখানেই থাকবি গি। ভাইয়া, আধ ঘন্টার জন্য? শ্রাবণ কাব্যর কথা শুনেও না শোনার ভান করে নিজের রুমের দিকে যেতে যেতে বলে উঠল। যা। না করেছে কে? আমিও তোর পেছনে লোক লাগিয়ে দিব। এরপরে বন্ধুদের কাছে না সোজা হসপিটালে পাঠিয়ে দিব গু। কাব্য বলল। তুমি বড় ভাই হয়ে ছোট ভাইকে মারার হুমকি দিচ্ছ। তোমার বিয়ে হবে না দেখো। শ্রাবণ কাব্যর কথা শুনে হেসে ওয়াশরুমে চলে গেল। এদিকে কাজের মহিলাও রান্না করে দিতে এসে গেল। শ্রাবণ শাওয়ার নিয়ে এসে ল্যাপটপ নিয়ে বসল। সারাদিন এই সেই করতে করতে কোনো কাজই করা হয়নি। আর কালকে একটা ডিল ফাইনাল হবে। সেখানেও যেতে হবে। সাবিহা চৌধুরী রিয়ার বাবা মায়ের উদ্দেশ্য জানার পরে বাকরুদ্ধ হয়ে বসে আছেন। কল্পনাতেই ছিল না যে ফুফু হয়ে ভাতিজার সাথে রকম একটা কাজ করবে। তকির চৌধুরী সাবিহা চৌধুরীর দিকে তাকিয়ে বললেন। আমার ভাবতেই কেমন লাগছে তুমি এতটা কড়া হয়েও ওদের চাল ধরতে পারোনি। আমি কি আর জানতাম শ্রাবণের নিজের ফুফু ওকে ওদের কোম্পানিতে নেওয়ার জন্য বিয়ের সম্বন্ধ নিয়ে এসেছে গি। জানোনি, এখন তো জানতে পেরেছ, তাহলে এখন কি আবারও বিয়ের কথা তুলবে? না। শ্রাবণের কাছে আমার ভুলটা স্বীকার করা উচিত এখন গু। যাক, এখন তাহলে তোমার বোঝ হয়েছে গি। রাত তখন 10টার কাছাকাছি। হিয়া রাতের খাবার খেয়ে নিজের রুমে এসে শুয়ে আছে। একটু পরপর মেসেঞ্জার চেক করছে। মনে মনে কত কিছুই যে ভাবছে। কি করে কালকে শ্রাবণের সামনে গিয়ে কথা বলবে। আর কালকে মনে হয় শ্রাবণ শপিংয়েও সাথে নিয়ে যাবে। হিয়া খুশিতে ভাসছে। এই খুশির মাঝে এক বালতি জল ঢেলে দিতে শ্রাবণ মেসেজ দিল। বুজান, কি করছ? ঘুমিয়ে গিয়েছ নাকি? হিয়া সাথে সাথে মুচকি হেসে লিখল। না, ঘুমাইনি। তাহলে কি করছিলে? নিশ্চয়ই অন্য কারো সাথে কথা বলছিলে। না, তেমন কিছু না। তেমন কিছু না আর অন্য কিছুই হোক। যদি এমন কিছু শুনি তাহলে তোমাকে আমি ছাড়ব না। এই তাহসির চৌধুরী শ্রাবণকে তুমি এখনও চিনোনি। আমার সাথে কেউ বিশ্বাসঘাতকতা করলে তুমি যেই হও না কেন, তোমাকে আমি ছাড়ব না। হিয়া শ্রাবণের মেসেজটা পড়ে ভয় পেল। বড় একটা শ্বাস নিয়ে বুকে সাহস নিয়ে লিখল। আর যাই হোক, আমি ওই খাতায় নাম লিখাব না। ওকে। আর শোনো, যার জন্য মেসেজ দেওয়া। বলুন। কালকে তোমাকে নিয়ে শপিংয়ে যাওয়া হবে না বুজান। কালকে অফিসে একটা মিটিং আছে। সকালেই বেরিয়ে যাব বলে এখনই জানিয়ে রাখলাম। ঠিক আছে। সমস্যা নেই। তাহলে ঘুমিয়ে পড়ো বুজান। অনেক রাত হয়েছে। ঠিক আছে। আর আপনি ঘুমাবেন না?
ঘুম পাড়িয়ে দিয়ে গেলে ঘুমাতাম। হিয়া লজ্জা পেয়ে গিয়ে লিখল, ঘুমাবো, পরে কথা হবে। পালাচ্ছ? না। ঠিক আছে, ঘুমাও। শ্রাবণ ফোনটা বিছানায় রেখে তপ্ত শ্বাস ছেড়ে বলে উঠল, শালার জীবনে কোনোদিন মেসেজ দেওয়ার ধৈর্যটাও ছিল না আগে। সকাল সকাল শ্রাবণ ঘুম থেকে উঠে রেডি হয়ে নিচে চলে এলো। এখানে থেকে একটু বাড়িতে যাবে, সেখানে থেকে আবার বাবার সাথে অফিসে পৌঁছাবে। শ্রাবণের গাড়ি এখনও আসেনি, তাই দাঁড়িয়েছিল। কি মনে করে যেন হিয়ার রুমের জানালার দিকে তাকাল। তখনই হিয়া পর্দা সামনে এনে নিজেকে লুকিয়ে নিল। শ্রাবণের ঠোঁটের কোণে একটা ছোট্ট হাসি খেলে গেল। ওদিকে হিয়াও নিজেই নিজের কান দেখে হাসছে। বিড়বিড় করে বলে উঠল, ইস, উনি কি না কি মনে করেছে। কামাল শ্রাবণকে স্যার বলে ডাক দিলে শ্রাবণ গাড়িতে উঠে বসল। গাড়িটা চলে যেতেই হিয়া পর্দা সরিয়ে দাঁড়াল। বেলা 10টার দিকে নেহা আসে। প্রাইভেট পড়তে যাবে। হিয়া চলে যায় নেহার সাথে। প্রাইভেট সেন্টারে এসে দেখে শ্রাবণের গাড়িটা। হিয়া ভাবতে থাকল, শ্রাবণ তো বলেছিল ও এই টাইমে কাজে থাকবে। আর ও যদি এই টাইমে কাজে থাকে তাহলে এই গাড়িটা এখানে কেন? নাকি কাজে যায়নি? হিয়া পরে বের হল। তখনও শ্রাবণের গাড়িটা ওখানে রাখা ছিল। হিয়া ঠিক করল আজকে গাড়িটার কাছে যাবে। যেই ভাবা সেই কাজ, হিয়া এগিয়ে যাবে ঠিক তখন কামাল গাড়িটা নিয়ে চলে যায়। হিয়া এগিয়ে যেতে নিয়েও যেতে পারল না। এরপরে আর কি, নেহার সাথে চলে গেল। বেলা প্রায় 2টা। শ্রাবণ মিটিং রুম থেকে বের হল। সাথে তকির চৌধুরী। দুজনেই লিফটের দিকে এগিয়ে গেল। শ্রাবণ লিফটের বাটনে চাপ দিতেই তকির চৌধুরী বললেন, শ্রাবণ, একবারে নিচে যাচ্ছ, কেবিনে যাবে না? না, এখন যাব না। আমাকে যেতে হবে গু। কোথায়? শ্রাবণের সোজা জবাব, যেখানে থাকি সেখানে গি। আরেকটু থাকো, আমার কেবিনে চলো। তোমার আম্মু এসেছে, দেখা করে যাও। শ্রাবণ আর কি করবে? মুখের উপর নাও করতে পারল না। খুব তাড়াহুড়ো নিয়ে তকির চৌধুরীর আগেই চলে গেল। শ্রাবণের কেবিন এখনও লক করা। সেটা শ্রাবণ নিজেই করে রেখেছে। শ্রাবণ তার বাবার কেবিনে ঢুকল। সেখানে সাবিহা চৌধুরী বসে ফাইল দেখছিলেন। তিনি শ্রাবণকে দেখে উঠে দাঁড়ালেন। কংগ্রাচুলেশন। হোয়াই? ডিলটা ফাইনাল করে এলে তাই। শ্রাবণ নিজের বৃদ্ধাঙ্গুল দিয়ে কপাল চুলকাতে চুলকাতে বলে উঠল, ওহো, মাথাতেই ছিল না। থ্যাংক ইউ আম্মুগ। শ্রাবণ, তুমি কি কিছু নিয়ে টেন্স? না গি। ওহ শ্রাবণ, আই এম এক্সট্রিমলি সরি। শ্রাবণ কপাল কুচকাল। সাবিহা চৌধুরী বললেন, আমি রিয়াদের ব্যাপারটা না জেনেই তোমার সাথে ওর বিয়ে ঠিক করতে চেয়েছিলাম। এখন সব জানার পরে মনে হচ্ছে ভুল হয়ে যেত। শ্রাবণ হাসল। এতে সরি বলতে হবে না আম্মু। আর ওই ভিলেন কি চলে গিয়েছে গি? না। ঠিক আছে, থাকুক গি। সাবিহা চৌধুরী ছেলেকে বসতে বললে শ্রাবণ বসল না। বলল, কাজ আছে, যেতে হবে। তকির চৌধুরী কেবিনে ঢুকতেই শ্রাবণ বিদায় জানিয়ে চলে গেল। নিচে পার্কিং জোনে এসে দেখে কামাল চলে এসেছে। শ্রাবণ এগিয়ে যেতেই কামাল গাড়ির দরজা খুলে দিয়ে দাঁড়াল। শ্রাবণ উঠে বসল। মিনিট 5 পরে শ্রাবণ কামালকে বলল, কামাল, হিয়া বাড়িতে চলে গিয়েছে? হুম স্যার, চলে গিয়েছে। তবে আজ না, প্রাইভেট শেষ করে এই গাড়ির দিকে এগিয়ে আসছিল। হয়তো আপনাকে দেখতে। পরে আমি চলে এসেছি গু। বুঝতে পারেনি তো আমি ওখানে ছিলাম না? না স্যার, বুঝতে দেইনি গে। ভেরি গুড। শ্রাবণের ফোনে ছোট্ট একটি মেসেজ এলো, আমি চলে এসেছি। শ্রাবণ হেলান দিয়ে কামালকে বলল, কামাল, এয়ারপোর্টে চলো। হঠাৎ এয়ারপোর্টে কেউ আসছে? হুম, চলো। এয়ারপোর্টে এসে শ্রাবণ একটু তাড়াহুড়ো নিয়ে ভিতরে ঢুকল। হঠাৎ চোখে পড়ল চিরচেনা সেই মুখটা। শ্রাবণের বন্ধু সিয়াম। একটা কোণে দাঁড়িয়ে আছে সে। শ্রাবণী ওকে আসতে বলেছে। সপ্তাহ খানিক থাকবে, আবার চলে যাবে। শ্রাবণকে দেখা মাত্রই সিয়াম হেসে এগিয়ে এসে জড়িয়ে ধরে বলল, কিরে, কেমন আছিস? ভালো তুনি? আর ভালো। তবুও তোকে দেখে অনেক ভালো লাগছে গি। শ্রাবণ সিয়ামকে নিয়ে গাড়িতে উঠল।
সিয়ামকে বাড়িতে পৌঁছে দিয়ে এরপরে নিজে বাসায় যাবে। এর মাঝে সিয়াম একটা দোকান থেকে একটা সিম কিনে মোবাইলে ভরল। বাংলাদেশি সিমটা ওর বাড়িতে রয়েছে, এখন দরকার বলে একটা কিনল। শ্রাবণ সিয়ামের ফোনটা নিয়ে হিয়ার নাম্বার উঠিয়ে কল দিল। মূলত হিয়ার মন বুঝতেই শ্রাবণের কলটা করা। এদিকে হিয়াও মোবাইলে নিয়েই পড়েছিল, কোনো কিছু না ভেবেই রিসিভ করল। এপাশ থেকে সিয়াম বলল, আসসালামু আলাইকুম ভাবি। হিয়া নাম্বারের দিকে তাকিয়ে কপাল কুঁচকাল। চিনে না জানে না ভাবি কিসের জন্য বলছে। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? ভাবি আমি আপনার দেবর বলছি। কি? আমার তো বিয়ে হয়নি। মিথ্যে কেন বলছেন? বিয়ে তো হয়েছে আমার বন্ধুর সাথে। কবে হলো ভাই? আমিই তো জানি না। বিয়ে হয়নি সিরিয়াস? হয়নি। হিয়ার পট করে মাথায় এলো শ্রাবণের কথা। ও হয়তো এই ছেলেকে বলতে বলেছে, না হলে কে এমন করে বলবে? হিয়াও তালে তাল মিলিয়ে বলে উঠল, ওহ দেবরমশাই, ভুলে গিয়েছিলাম যে আমার বিয়ে হয়েছে। হ্যাঁ আমার বিয়ে হয়েছে। তাহলে আপনার স্বামী মানে আমার বন্ধুকে ফোনটা দিন। আমার স্বামী বাসায় নেই। কোথায় গিয়েছে? হিয়া নাটকীয় সুরে বলল, জানেন আমার স্বামীটা না একদম ভালো না। আপনি তো উনার বন্ধু, নিশ্চয়ই জানেন উনি কেমন। থাকতেও অন্য নারী দেখে বেড়ায়, বাসায় থাকে না, বুকে যে সময় দিতে হয় জানেই না। নিশ্চয়ই এখনও আরেকজনের সাথে ঘুরে বেড়াচ্ছে। শ্রাবণ দাঁত চেপে নিজের রাগ আটকাল। সিয়াম বলল, ভারী অন্যায়। আপনি কিছু বলেন না? কি বলবো দুঃখের কথা, উনি তো আমাকে সময় দেন না। বুকি জিনিস বোঝেনি না। শ্রাবণ ফোনটা নিয়ে দাঁত চেপে বলল, তোমার কত সময় লাগবে, আমি আসছি। হিয়া কণ্ঠটা শুনে পুরাই শকড। সাথে সাথে বলে উঠল, হ্যাঁ হ্যালো। কে বলছেন? এসে বোঝাচ্ছি। হিয়া ফোনটা বিছানায় রেখে ছিটকে দূরে সরে গেল। ওর সাথে কয়েকদিন ধরে কি হচ্ছে ও কিছুই বুঝতে পারছে না। যেখানে যায় যা করে সব জায়গায় ফেসে যায়। ট্রুথ দেয়ার খেলতে গিয়ে শ্রাবণের সাথে ফেসে গিয়েছে। শরবত নিয়ে ফেসে রয়েছে। ও যে হাসে তাও নাকি ফেসে গিয়েছে। এখন আবার কথা বলতে গিয়ে ফেসে গেল। হিয়া কপাল চাপড়ে বলে উঠল, আমার লাভলস নাই। আমার জীবনটাই লস। শ্রাবণ একটা সময় হিয়ার কথা ভাবতে ভাবতে হাসল। আর সিয়াম হাসতে হাসতে বলল, ভাই তুমি অন্য মেয়ে নিয়ে ঘুরিস? ইস, তাও ভালো বলেনি যে তুমি পরকীয়ায় লিপ্ত। আস্তাগফিরুল্লাহ। বিকেলের দিকে হিয়া জানালা দিয়ে শ্রাবণের গাড়ি দেখেই মনে হয় আরও ভয় পেয়ে গেল। তবুও পর্দাটা হালকা সরিয়ে শ্রাবণকে দেখল। শ্রাবণ বেশ গম্ভীর ভাব নিয়েই গাড়ি থেকে বের হল। কালো ফর্মাল অফিস ড্রেস পরেছে। হিয়া চোখ সরাতে চেয়েও পারছে না। শ্রাবণ ড্রাইভারকে চলে যেতে বলে বাসার ভিতরে ঢুকল। শ্রাবণ সিঁড়ি বেয়ে উপরে নিজেদের ফ্ল্যাটে চলে এল। কাব্য নিজের রুমে ঘুমাচ্ছিল। এই বেচারাকেও সাথে নিয়ে এসে আটকে রেখেছে। না বাড়িতে যেতে দিচ্ছে, না কোনো বন্ধুর সাথে দেখা করতে দিচ্ছে। আর অন্যদিকে কাজের আন্টি রান্না শুরু করে দিয়েছে। শ্রাবণ নিজের মতো রুমে ফিরে ড্রেস খুলে শাওয়ার নিতে যায়। শাওয়ার নিয়ে এসে কাভার থেকে সাদা শার্ট আর কালো প্যান্ট বের করে পরে নেয়। এরপরে টাওয়াল দিয়ে চুল মুছতে মুছতে ফোনটা হাতে নেয়। ফোনেও চার্জ নেই। শ্রাবণ ফোনটা চার্জে বসিয়ে কাব্যকে দেখতে যায়। কাব্যর রুমে এসে দেখে ও ঘুম থেকে উঠে বসে আছে। কাব্য শ্রাবণকে বলল, কখন এলে ভাইয়া? একটু আগে। কি? ওহ, ডিলটা ফাইনাল হয়েছে? হয়েছে। কংগ্রাচুলেশন ভাইয়া। থ্যাংক ইউ। শ্রাবণ রুম থেকে বেরিয়ে গেল। কাব্য বিছানায় থেকে নেমে ওয়াশরুমে চলে যায়। ফ্রেশ হয়ে এসে ড্রয়িং রুমে আসে। শ্রাবণ সোফায় বসে রইল। আজকে বিকেলে হিয়া ছাদে যেতে বলেছিল, কিন্তু দুপুরে যে হুমকি দিয়েছিল মনে হয় না হিয়া আর আসবে। নিশ্চয়ই ভয় পেয়েই আসবে না। শ্রাবণ উঠে রুমে চলে গেল। ফোন চার্জে থাকা অবস্থায় হিয়াকে কল দিল। হিয়া মায়ের সাথে রান্না করছিল, তাই শুনতে পায়নি। হিয়ার মাথায়ও শ্রাবণের চিন্তা ছিল। বিকেলে আসতে বলেছিল ছাদে, কিন্তু ওই কেমন করে যাবে সামনে। দুপুরে যে বদনাম করেছিল সেগুলো সব শুনে নিয়েছে।
হিয়া তার মাকে রান্নার কাজে হেল্প করে রুমে এলো। এসে ফোনটা হাতে নিয়ে দেখল শ্রাবণ আধ ঘন্টা আগে কল দিয়েছিলেন বার। হিয়া কল ব্যাক করল। শ্রাবণ ইচ্ছে করেই ধরল না। হিয়া ৩-৪ বার কল দিল। শ্রাবণ রিসিভ করল না। হিয়া মেসেজও দিল। হাই, কি করছেন? আজকে না আপনার দেখা করার কথা ছিল? অন্যদিন তো সাথে সাথেই কল ধরেন, আজ ধরছেন না কেন? ব্যস্ত নাকি? হিয়ার মনটা খারাপ হয়ে গেল। নিশ্চয়ই শ্রাবণ রাগ করেছে তখনকার কথায়। আর কল না ধরার কারণেও। না হলে তো কল ধরে। হিয়া সাথে সাথে লিখল, রাগ করেছেন আমার উপরে? আই এম সরি। এই যে শুনছেন। শ্রাবণ শেষের মেসেজটা দেখে ছোট্ট করে একটা মেসেজ দিল, ৫ মিনিটে ছাদে এসো। লিখে ফোনটা পকেটে ভরল শ্রাবণ। আয়নায় নিজেকে দেখে চুলগুলো ঠিক করে রুম থেকে বেরিয়ে গেল। হিয়াও কোনো উপায় না পেয়ে ফোনটা রেখে রুম থেকে বেরিয়ে গেল। শ্রাবণ আগে ছাদে এসে দাঁড়িয়ে আছে। ১০ মিনিট পেরিয়ে গেল। তবুও হিয়ার আসার নাম নেই। মেজাজটা চড়া হয়ে উঠছে শ্রাবণের। হিয়া ছাদে এসে শ্রাবণকে দাঁড়িয়ে থাকতে দেখে ঘাবড়ে গেল। বুক ধরফর করছে। গলা খাকারি গিয়ে ডাকিয়া, শুনছেন? শ্রাবণ পেছনে ফিরে তাকিয়ে বলল, এত দেরি হয় কয়টা সিঁড়ি বেয়ে উপরে আসতে? আসলন কল ছেড়ে এখন বলো কি সারপ্রাইজ দিতে চেয়েছিলে বুজান? হিয়া মনে মনে বলল, এই রে কি বলবো এখন? কিছুই তো ভেবে আসিনি। কি করি এখন? হিয়া হাঁসফাঁস করতে করতে বলল, রাতে বলবো। এখন কিছু বলতে পারবো না গি। শ্রাবণ এগিয়ে এলো হিয়ার দিকে। হিয়া এক পা পিছিয়ে যেতেই শ্রাবণ এগিয়ে যেতে যেতে বাঁকা হেসে বলল, আমি একদম বুকে ভালোবাসতে জানি না, সময়ও দিতে জানি না। আবার আমার চরিত্র নিয়েও যেন কি বলেছিলে, যে আমি মেয়ে নিয়ে ঘুরে বেড়াই? হিয়া কাদো কাদো মুখ নিয়ে বলল, না না, আসলে আমি বলতে চাইনি। মুখ ফসকে বেরিয়ে গিয়েছে গু। বলেই এক দৌড়ে ছাদ থেকে নেমে গেল। শ্রাবণ হাসবে না হিয়াকে ডাক দিবে কিছুই বুঝতে পারছে না। হিয়া নিজেদের ফ্ল্যাটে এসে নিজের রুমে গিয়ে সোজা স্টাডি টেবিলে বসল। সন্ধ্যার পরে কাব্য সেদিনের মতো আজও বড় ভাইকে নিয়ে হাঁটতে যাওয়ার জন্য বের হল। কাব্য আগে নিচে নামল। শ্রাবণ ফ্ল্যাটটা লক করে আসছে। এদিকে কাব্যর সাথে নিচতলায় দেখা হয় হিয়া আর হামিদ শিকদারের। কাব্য এগিয়ে গিয়ে বলল, আসসালামু আলাইকুম আঙ্কেল। ভালো আছেন? হামিদ শিকদার হেসে বললেন, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছি। তুমি কেমন আছো? ভালো। কোথাও যাচ্ছেন নাকি? আর আপু কোথায় যাচ্ছ? হামিদ শিকদার বললেন, হিয়া যাবে নেহার বাসায়। নোট আনার জন্য, কালকে আবার প্রাইভেটে এক্সাম আছে। তুমি কোথায় যাচ্ছ? আসলে ওই যে পূর্ব দিকে একটা দোকান আছে না, হাঁটতে হাঁটতে সেখানেই যাব। আর ভাইয়া সাথে যাবে। তাই ভাইয়ার জন্য ওয়েট করছি গে। এই মুহূর্তে একজন লোক আসে ওদের সামনে। লোকটা এসে হামিদ শিকদারের সাথে কথা বলে। একটা মামলার বিষয়ে কথা বলতে এসেছে। হামিদ শিকদার হিয়ার দিকে তাকিয়ে বললেন, হিয়া তুমি একা যেতে পারবে না। মাত্র ৫ মিনিটের রাস্তা। আমি তোমাকে সময় দিতে পারলাম না আম্মুগু। ঠিক আছে, যাচ্ছি উ। ঠিক তখন হামিদ শিকদার কাব্যকে বলে উঠলেন, কাব্য, তোমরা তো পূর্ব দিকের ওই দোকানটায় যাবে না? সেখানেই নেহাদের বাড়ি। তোমরা হিয়াকে একটু সাথে নিয়ে যেও। সেক্ষেত্রে হামিদ শিকদারের মনে হচ্ছে না শ্রাবণ আর কাব্য খারাপ। যথেষ্ট সম্মান করে। ভালোও আছে। ব্যবহারও ভালো। তাছাড়া ওরা যখন একই রাস্তা দিয়েই যাবে তাহলে একসাথে গেলেও মন্দ হবে না। শ্রাবণের সাথে যেতে হবে বলে হিয়া অসহায় দৃষ্টিতে তাকাল। হামিদ শিকদার হেসে বললেন, হিয়া ওরা যথেষ্ট ভালো আছে। সম্মানও করে। আর একটু রাস্তা। ওরা সাথে গেলে ভয় থাকবে না গি। কাব্য পাশ থেকে বলল, আঙ্কেল চিন্তা করবেন না। আমার বোন নেই। ওকে আমি বোনের মতোই দেখি, তা তো জানেনি। ওকে সেফলি নিয়ে যাব, আবার সেফলি নিয়ে আসব উ। হামিদ শিকদার হেসে বললেন, ওকে। তোমরা সাবধানে যেও। আমি আসছি গু। নিচেতলায় একটা ড্রয়িং রুম আছে। হামিদ শিকদার লোকটাকে সাথে নিয়ে সেখানে চলে গেলেন। শ্রাবণও নিচে এসে দারোয়ানকে চাবি দিয়ে বের হল।
রাস্তায় এসে কাব্য আর হিয়াকে একটু অবাক হল। তবে প্রকাশ করল না। কাব্য কাছে এসে সংক্ষেপে শ্রাবণকে সবটা বলল। এরপরে তিনজনে হাঁটা দিল। হিয়া শ্রাবণের দিকে তাকিয়ে ভয়ে ভয়ে হাঁটা দিল। শ্রাবণ আর হিয়া একসাথেই যাচ্ছে। কাব্য পেছনে যাচ্ছে, নয়তো আবার একবারে সামনে যাচ্ছে। রাস্তাটা বেশ কোলাহল না, নিরিবিলি একটা রাস্তা। আর এই টাইমে সবাই ইফতার করে যে যার যার মতো রেস্ট নিচ্ছে। লোকজন তেমন নেই। আরও সুন্দর লাগছে পরিবেশটা। শ্রাবণ হিয়ার কাছাকাছি এসে হাত ধরল। হিয়া সংকোচ ভরা চোখে তাকাল। শ্রাবণ হেসে বলল, বিশ্বস্ত হাত, ছেড়ে দেবে না কখনো গু। হিয়া ইতস্তত নিয়েও শ্রাবণের হাতে হাত রাখল। শ্রাবণ হিয়ার হাত ধরে হাঁটতে হাঁটতে মনের খুশিতে গুন গুন করে গান বলতে শুরু করল। যে দেশে চেনাজানা মানুষ কোনো নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। যে দেশে শাসনবারণ সোনার খাঁচা নাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। প্রিয়ারে জিয়ারে কথা শোনে না, হিয়া তারে কি বলে বোঝাই। যে দেশে নয়ন বলে স্বপন দেখে যাই, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। হো, ইচ্ছে করে তোরে নিয়ে যাই। গল্পটা ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট করে যাবেন।